মাসিক রাশিফল জুন মাস 2025। আজকে বলবো হচ্ছে মকর রাশিকে নিয়ে। মকর রাশির ক্ষেত্রে কীরকম প্রভাব দিবে, এই জুন মাস কেমন কাটবে, নবগ্রহ কি ফল দিতে যাচ্ছে মকর রাশিকে, শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবন, কর্মভাগ্য কেমন থাকবে, কোন দিক থেকে লাভ, কোন দিক থেকে সাবধান, এবং কোন এমন বিশেষ উপাচার এই মাসে করতে হবে যাতে এই মাসটা ভালো মতন করে কাটে। তো যাই হোক, অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আর এর ফলাফল আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন। এছাড়া নাম রাশি অনুসারেও দেখতে পারেন, লগ্ন হিসাবেও দেখতে পারেন, কিন্তু গোচরের ফল সবসময় রাশি অনুসারেই দেখতে হয়। তো যাই হোক, জুন মাসে অনেকগুলোই গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে। বিগত দিনেও ভালো পরিবর্তনগুলো হয়ে গেছে, বড় বড় সব পরিবর্তন। তো জুন মাসেও অনেক পরিবর্তন হবে। তো জুন মাসে গ্রহদের অবস্থান এইরূপ থাকছে। রাশির যেটা দ্বিতীয় ঘর কুম্ভ রাশি, মকর রাশির ক্ষেত্রে এই দ্বিতীয় ঘরে রাহু অবস্থান করছে। তৃতীয় ঘর যেটা আছে মীন রাশি, এই ঘরে শনি অবস্থান করছে। 31শে মে আবার শুক্র রাশি পরিবর্তন করলো, শুক্র চলে আসলো উচ্চ ঘর থেকে একদম চতুর্থ ঘর যেটা মেষ রাশিতে, এই ঘরে অবস্থান করছে এবং নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে, যেটা কর্মের ঘর। আর পঞ্চম ঘর যেটা হচ্ছে বৃষ রাশি, এই ঘরে বুধ অবস্থান করছে এবং সূর্য অবস্থান করছে। বুধ 6 তারিখে রাশি পরিবর্তন করবে, সূর্য 15 তারিখে রাশি পরিবর্তন করবে। ষষ্ঠ ঘর যেটা হচ্ছে মিথুন রাশি, এই ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং তার সাথে আবার সপ্তম ঘর যেটা হচ্ছে কর্কট রাশি, এই ঘরে মঙ্গল নিচ অবস্থায় রয়েছে। 7 তারিখে আবার মঙ্গলের পরিবর্তন রয়েছে, মঙ্গল আবার অষ্টম ঘরে প্রবেশ করবে। অষ্টম ঘর যেটা সিংহ রাশি, এই ঘরে আবার কেতু অবস্থান করছে। তো এই জুন মাসে কিছু যোগ যেরকম তৈরি হয়েছিল বিগত দিনে, সেই যোগগুলো আবার ভঙ্গ হবে। যেমন কালসর্প ছিল, কালসর্পটাও 6 তারিখের পর 7 তারিখ থেকে মঙ্গল যখন চলে আসবে, সেই মঙ্গল কালসর্প যোগ ভঙ্গ হবে। এবং অষ্টম ঘরে মঙ্গল এবং কেতুর জুতি তৈরি হচ্ছে, মঙ্গল কেতুর জুতি অষ্টম ঘরে তৈরি হচ্ছে। এই জুতিটা কিছুটা হলেও একটু ডিস্টার্ব করবে মকর রাশিকে। তো কোন দিক থেকে সাবধান, কোন দিক থেকে আবার লাভ তুলে ধরবো। তো আজকে তো সব কিছু বলা যাবে না এই ছোট্ট একটা ভিডিওতে। এরপরে যখন মঙ্গলের পরিবর্তনটা হবে সেই সময় বিশেষভাবে তুলে ধরবো, ওটা নক্ষত্রগত দিক দিয়ে তুলে ধরবো। আবার শুক্রের যে পরিবর্তন হয়েছে, নিজের ঘরকে দেখছে, এটাও একটা সবথেকে বড় প্লাস পয়েন্ট মকর রাশির ক্ষেত্রে। এটা তো সবথেকে বড় পাওয়া মনে হচ্ছে আমি যেটা মনে করছি আর কি। তারপরে সূর্যের পরিবর্তন, সূর্য বুধের জুতি, দেবগুরু বৃহস্পতির সাথে বুধ নিজের সাধারণ রাশিতে, নিজের রাশিতে থাকবে। দেবগুরু বৃহস্পতি নিজের মূল ত্রিকোণ রাশিকে দৃষ্টি দিচ্ছে, রাহুর উপর দৃষ্টি। অনেক দিক থেকে যেরকম ভালো উঠে আসছে, আবার কিছু দিক থেকে খারাপও উঠে আসছে। তো সব কিছুই তো আর ভালো হবে সেটা তো না, খারাপ ভালো খারাপ মিলেই তো জীবন। সংগ্রাম মানেই জীবন, এগিয়ে চলতে হবে, থেমে থাকলে তো হবে না। যতই কষ্ট আসুক, বাধা আসুক, জীবন চালাতে হবে, এগিয়ে যেতে হবে। এটাই তো জীবনের মূল জিনিস। আর 7.5-এর মতন বড় ধাক্কা জীবনে পেয়ে মানুষ হয়ে গেছে, আর ওই মঙ্গল আর কেতুই বা কী করবে এখন। তো যাই হোক, যথেষ্ট ভালো সময় এই জুন মাস, অনেক দিক থেকে সফলতা পাবে। আস্তে আস্তে সেগুলো সব তুলে ধরবো। তো মকর রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি সবার প্রথমে বলি, তো শরীর স্বাস্থ্য দিক থেকে হচ্ছে রাশির অধিপতি হচ্ছে শনিদেব। শনিদেব মীন রাশিতে অবস্থান করছে, দেবগুরু বৃহস্পতির রাশিতে, এবং নিজের নক্ষত্রেই থাকছে। রাশির অধিপতি তৃতীয় ঘরে থাকছে, পুরুষার্থ পরাক্রম তো থাকবেই। আলস্য জিনিস ত্যাগ করতে হবে, পুরুষার্থ পরাক্রম যথেষ্ট করতে হবে কর্মক্ষেত্রে। আর এদিকে কি হচ্ছে, মঙ্গল আর কেতু যে অষ্টম ঘরে অবস্থান করছে, আর মঙ্গলের সাথে এই শনির হয়ে গেছে আবার ষষ্ঠাষ্টক যোগ আবার তৈরি হয়ে গেছে। কিন্তু অষ্টমপতি হচ্ছে সূর্য, সূর্য পঞ্চম ঘরে থাকছে, পঞ্চম ঘরে 15 তারিখ পর্যন্ত থাকছে। তারপর আবার যে রাশি পরিবর্তন করে সূর্যের সাথে অবস্থান করবে। আর এদিকে মঙ্গল 7 তারিখে যে প্রবেশ করবে অষ্টম ঘরে, কেতুর সাথে জুতি তৈরি করবে। আর ওদিকে
বুধ আবার চলে আসবে হচ্ছে 6 তারিখে গুরুর সাথে অবস্থান করবে। এমনিতে তো ছোটাছুটি এগুলোর জন্য তো স্বাস্থ্যের উপর তো একটা ইফেক্ট কি, যে অক্লান্ত পরিশ্রম জিনিসটা বেড়েছে, ক্লান্তির ছাপ থাকছে। এবার মঙ্গল এসে সেই পরিশ্রমটাকে আরও বৃদ্ধি করবে। আর প্লাস পয়েন্টটা হচ্ছে কি, যে অসুখ বিসুখগুলো তৈরি হবে বা অসুখ বিসুখ যেটা বিগত দিনে ছিল সেটা কিন্তু আবার মানে ইমপ্রুভের দিকে যাবে। কারণ দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে, এবং ষষ্ঠ ঘরের দেবগুরু বৃহস্পতির রাশি মীন রাশিতে আবার রাশির অধিপতি অবস্থান করছে। অর্থাৎ যেগুলো অসুখ বিসুখ হবে সেটা কিন্তু ইমপ্রুভের দিকে যাবে। এবং তারপর যখন আবার মঙ্গল যে অবস্থান করবে তখন তার 1 সপ্তাহ পরেই আবার ওই সূর্যও চলে আসবে, অষ্টমপতি সূর্য দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করবে। অসুখ বিসুখ যেটা থাকবে বা আগামী বিগত দিনে যে অসুখ বিসুখগুলো ছিল সেটা ইমপ্রুভের দিকে আসবে। তবে এটাও ঠিক, কিন্তু কোনো গুপ্ত অসুখ যদি থাকে সেটা আবার জেগে উঠবে, সেটাও আবার ইমপ্রুভের দিকে যাবে। যেমন কারোর হয়তো এই মঙ্গলের এই অবস্থান আর কেতুর সাথে যে জুতি, যে পাইলসের মতন সমস্যা রয়েছে, এগুলো কিন্তু আবার জেগে যাবে। আবার এই গোপন অসুখগুলো আবার সুস্থও হবে, যেহেতু অষ্টমপতি সূর্য যে গুরুর সাথে অবস্থান করছে সেটাও কিন্তু অসুখ বিসুখের ঘরেই। হ্যাঁ, তবে খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। পেটজনিত সমস্যা, গ্যাস্ট্রিক, তারপর ফ্যাটি লিভার, এই সমস্ত দিক থেকে কিন্তু প্রবলেম, এগুলো আবার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। কারণ দেবগুরু বৃহস্পতি খাবার জিনিস, আর মঙ্গল খাবার অষ্টম ঘরে চলে আসছে। তো খাবারের দিক থেকে বিশেষ সচেতন, যে বাইরে যা পেলাম তাই খাই নিলাম, ফাস্টফুড বেশি করলাম, এগুলোতে কিন্তু অসুবিধা হবে। আবার হাঁটু, তারপরে হাড়, এই সমস্ত জনিত সমস্যা যাদের ছিল এগুলোও কিন্তু একটু কষ্ট দিতে পারে এই সময়। অর্থাৎ অসুখ বিসুখের দিক থেকে এই মাসটা মানে যেরকম অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থাকবে সেরকম আবার নিরাময় হওয়ারও সম্ভাবনা থাকছে। আর প্রত্যেক দিন 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করতে হবে, ঘুমটাকে যথেষ্ট নিয়ে আসতে হবে, এবং দেহে জলের পরিমাণটা বেশি রাখতে হবে। অর্থাৎ জল বেশি করে খেতে হবে এবং শরীরচর্চাও করতে হবে, প্রাণায়াম, যোগ ব্যায়াম, এই সমস্ত কিছু করতে হবে, তাহলে যথেষ্ট অ্যাক্টিভ থাকবে। আর এই সময়কালে বিশেষ সাবধান, সেটা হচ্ছে কি ব্যাটারিজনিত সমস্যা, তারপরে আগুন, এই দিক থেকে কিন্তু ফায়ারজনিত সমস্যা, এগুলো কিন্তু দেখা দিতে পারে। অতএব দিক থেকে কিন্তু যথেষ্ট দূরে থাকতে হবে এই মকর রাশিকে। মকর রাশি যদি শিক্ষার দিকে বলি, তাহলে শিক্ষার জন্য কিন্তু জুন মাস যথেষ্ট ভালো সময়। জুন মাসে শিক্ষার্থীদের যেরকম উচ্চ শিক্ষার্থী সেরকম প্রাথমিক শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো সময়। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য একটা অনুকূল পরিবেশ, বা শিক্ষার ব্যাপারে যারা স্কলারশিপের জন্য চেষ্টা করছেন তাদের জন্য একটা অনুকূল পরিবেশ। এছাড়া বিদেশে যাওয়ার যারা চেষ্টা করছেন শিক্ষা লাভের জন্য, সেই ক্ষেত্রেও যথেষ্ট ভালো। এবং তার সাথে যারা সফটওয়্যার জনিত বা ইঞ্জিনিয়ারিং লেভেলে বা ডাক্তারি লাইনে সার্জেন, রক্তজনিত সমস্যা নিয়ে যারা গবেষণা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। আবার যারা গুরুর কাছ থেকে গোপনে জ্ঞান নেওয়ার চেষ্টা করছেন বা গুরুর সান্নিধ্যে রয়েছেন, আধ্যাত্মিক জ্ঞান নিচ্ছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই জুন মাস। মোট কথা, যে কোনো শিক্ষার দিক থেকে যথেষ্ট এগিয়ে থাকবে এই জুন মাসে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে যদি প্রেম ভালোবাসার জায়গাটা নিয়ে আলোচনা করি, তো প্রেম ভালোবাসার জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে এই জুন মাসে। প্রেম ভালোবাসার দিকে খুবই ভালো দেখাচ্ছে, কারণ শুক্র হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি। শুক্র তো শনির সাথেও অবস্থান ছিল, এবার শনির অবস্থান থেকে কিন্তু শুক্র শরীর চলে আসলো, চতুর্থ ঘরে চলে আসলো। আবার ওদিকে সূর্য বুধের জুতি, বুধও রাশি পরিবর্তন করবে, সূর্যও রাশি পরিবর্তন করবে। তো 15 তারিখ পর্যন্ত কিছুটা হলেও ইগোর একটা ব্যাপার থাকতে পারে, কিন্তু 15 তারিখের পর থেকে যথেষ্ট ভালোর দিকে যাবে প্রেম ভালোবাসার জায়গাটা। বন্ধুত্ব যথেষ্ট বৃদ্ধি পাবে, যথেষ্ট প্রেম ভালোবাসার জায়গাটা ভালো হচ্ছে। এবং প্রেম ভালোবাসা যে শুধু বন্ধু বান্ধবদের মধ্যে থাকে সেটাও তো না, পিতামাতার উপরে তো প্রেম ভালোবাসার জায়গা নেই। তো সেই জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে যত দিন এগোবে। মাসের মধ্যভাগ থেকে আরও খুব উন্নতর দিকে যাবে। এবার দাম্পত্য জীবন নিয়ে যদি বলি, দাম্পত্য জীবনে ঘরের নিচ অবস্থায় মঙ্গল বসেছিল সপ্তম ঘরে, এবার মঙ্গল তো সরে যাচ্ছে। অর্থাৎ দাম্পত্য জীবনে বিগত দিনে যে অশান্তি, গণ্ডগোল, যে একটা নোংরা পরিবেশ ছিল, সেই পরিবেশ, সেই জঞ্জাল মুক্ত হতে যাচ্ছে কিন্তু এই মকর রাশি, এটা ঠিক। কিন্তু যেহেতু মঙ্গলের সাথে আবার ষষ্ঠ যোগ রাশির অধিপতি শনির হয়ে যাচ্ছে, এবং
মঙ্গল কেতুর যে জুতিটা অষ্টম ঘরে তৈরি হচ্ছে এবং তার বিপরীতে রাহু অবস্থান করছে আবার দ্বিতীয় ঘরে, আত্মীয় স্বজনদের মধ্যে কিন্তু একটা গণ্ডগোল অশান্তি এগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এই দিকে কিন্তু একটু থাকছে যে একটা কোনো গোয়েন্দাগিরি এর কথা ওকে লাগানো, যার জন্য কিন্তু আত্মীয় স্বজনদের সাথে একটা সম্পর্ক খারাপ হতে পারে। কিন্তু দাম্পত্য জীবন যথেষ্ট ভালো হয়ে যাবে, দাম্পত্য জীবন যথেষ্ট ভালো হবে। বন্ধুবান্ধবদের মধ্যে যাদের প্রণয় ঘটিত প্রেম ঘটিত সম্পর্ক রয়েছে তাদের আবার সম্পর্ক মানে সেই জায়গাটা আবার বিবাহের দিকে এগোবে। বন্ধুবান্ধবদের মধ্যে যারা প্রেম ভালোবাসার সাথে জড়িয়ে পড়েছেন সেই জায়গাটা কিন্তু আবার ভালোবাসার দিকে এগিয়ে বিবাহের দিকে এগিয়ে যাবে। এবং যে সমস্ত মকর রাশির মানে বিবাহের সম্বন্ধ আসছিল না সেই জায়গাটাও কিন্তু পরিষ্কার খুবই একটা ভালো হচ্ছে। এবং বিগত দিনে যে অশান্তি জঞ্জাল ছিল সেই জায়গা থেকে এখন মুক্ত হতে যাচ্ছে মকর রাশি। মঙ্গল একটা নীচ অবস্থায় ছিল, অশ্লেষা নক্ষত্রে ছিল, প্রভাব তো বলেছিলাম। এবং বহুদিন ধরে সংসারের ঘরে থেকে কিন্তু সংসারকে একদম জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিল, মাঙ্গলিক অবস্থায় চলে এসেছিল। যে কোনো কাজে নিজের কথাকে এগিয়ে রাখতে গেলে গণ্ডগোল অশান্তি যেগুলো দাম্পত্য জীবনে চলছিল মকর রাশির, সেটা কিন্তু অবসান হচ্ছে। এই দিক থেকে কিন্তু একটা ভালো জায়গায় আসছে মকর রাশি। তারপর আবার শুক্র রাশি পরিবর্তন করে নিল মাসের শুরুতে, চতুর্থ ঘরে চলে আসলো, পঞ্চমপতি শুক্র চলে আসলো চতুর্থ ঘরে, সুখ বৃদ্ধি যথেষ্ট করাবে। দাম্পত্য জীবনে একটা অ্যাডভেঞ্চার লাইফ উঠে আসবে, কোথাও থাকা ঘোরা এই সমস্ত জিনিস যথেষ্ট উঠে আসবে। এবং তার সাথে পরস্পর মধ্যে প্রেম ভালোবাসা রোমান্টিক মনোভাব যথেষ্ট বৃদ্ধি পাবে। মকর রাশির ক্ষেত্রে যদি কর্ম এবং ভাগ্য নিয়ে আলোচনা করি, মকর রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতিই হচ্ছে বুধ। বুধ কারক গ্রহ মকর রাশির ক্ষেত্রে এতদিন অবস্থান করছিল পঞ্চম ঘর, যেটা হচ্ছে বৃষ রাশিতে। ত্রিকোণের অধিপতি ত্রিকোণে অবস্থান করছিল, 6 তারিখের পর রাশি পরিবর্তন করবে, সেটাও আবার নিজের রাশিতে চলে আসবে। নিজের রাশিতে চলে আসবে সাধারণ রাশি মিথুন রাশিতে, এবং মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। তাহলে দেবগুরু বৃহস্পতির সাথে এই যে ভাগ্যের ঘরের অধিপতির যোগ হয়ে গেল, জুতি তৈরি হয়ে গেল। এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আবার কর্মের ঘরে পড়ছে। আবার ওদিকে কর্মের ঘরের অধিপতি শুক্র 31 মে রাশি পরিবর্তন করে কিন্তু অবস্থান করছে চতুর্থ ঘর মেষ রাশিতে, তারও দৃষ্টি আবার এই কর্মের ঘরে পড়ছে। তাহলে কর্মের জায়গাটা সুনিশ্চিত হচ্ছে, এবার আরও ভালো মানে প্ল্যাটফর্ম পাচ্ছে এবার মকর রাশি। রাশির অধিপতি আবার অবস্থান করছে তৃতীয় ঘরে, কাগজপত্রের ঘরে, ডকুমেন্টেন্সির ঘরে, যোগাযোগের ঘরে। অর্থাৎ কর্মের দিক থেকে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এবং ভাগ্যের যথেষ্ট সহযোগ হবে এই সময়। ভাগ্যের দিক থেকে ভালো জায়গা একটা পাচ্ছে এবং কর্মের দিক থেকেও জায়গা একটা পাচ্ছে। এবং 15 তারিখের পর আবার সূর্যও কিন্তু চলে আসবে এই তৃতীয় ঘরে। অষ্টমপতি সূর্য অবস্থান করবে, দেবগুরু বৃহস্পতি এবং বুধের সাথে অবস্থান করবে। অর্থাৎ কর্মক্ষেত্রে অনেক ভালো ভালো কাজ হবে। গোপনে যারা ধরাধরি করছেন যে নিজের কাজ করার জন্য, সেই কাজগুলো যথেষ্ট হবে ভালো। যারা সরকারি এক্সামে বসছেন বা সরকারি কাজের বা বেসরকারি কাজের জন্য যাদের কোনো কাগজপত্র আটকে ছিল, ইন্টারভিউ লেটার হোক বা প্রমোশন লেটার হোক বা অ্যাপয়েন্টমেন্ট লেটার হোক, এই কাজগুলো যথেষ্ট হয়ে যাবে ভালো কর্মের দিক থেকে। পিতামাতারা মোট কথা জুন মাসে সন্তানের প্রতি যে দুশ্চিন্তা কর্ম নিয়ে, সেই দুশ্চিন্তাটা দূর হবে। কারণ পঞ্চম ঘর হচ্ছে সন্তানের ঘর। এবার সন্তানের ঘরের অধিপতি হচ্ছে শুক্র, চতুর্থ ঘর অবস্থান করছে, তার দৃষ্টি কর্মের ঘরে থাকছে। কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। এবং যেখানটাতে কম্পিটিশন, রোজগারের যে কম্পিটিশন, কারণ কর্মের ঘরের নবম ঘর হচ্ছে ষষ্ঠ ঘর, আর ষষ্ঠ ঘরের পঞ্চম ঘর হচ্ছে কর্মের ঘর। তাহলে ষষ্ঠ ঘর থেকেও তো কর্মটাকে বিচার করা হচ্ছে। তাহলে ভাগ্যের ঘরের অধিপতি ষষ্ঠ ঘরে অবস্থান করা মানে কি, কর্মক্ষেত্রে যে একটা কম্পিটিশন থাকে, সেই কম্পিটিশনে এগিয়ে গেল। যে কোনো প্রতিযোগিতামূলক যেটা হয় আর কি, ইন্টারভিউ আদি এই যে এগুলো হয়, তো এগুলোতে যথেষ্ট সুযোগ আরও বেশি বৃদ্ধি পেয়ে গেল, গুরুর আশীর্বাদ পেয়ে গেল। অর্থাৎ কর্মের জায়গাটা যথেষ্ট ভালো। এবার যারা কর্ম করছেন তাদের কি হবে, কাজের প্রতি দায়িত্ব যথেষ্ট বাড়বে এবং এই সময়কালে নিজের উচ্চস্থ অফিসার বা সিনিয়রের কাছ থেকে যথেষ্ট প্রশংসারও পাত্র হয়ে যাবে, প্রশংসা পাবে এবং কর্মক্ষেত্রে নিজের গুণ প্রতিভা এই সমস্ত জিনিস উঠবে। দায়িত্ব জিনিসটা বেশি আসবে, সুযোগ জিনিসটা বেশি আসবে, প্রমোশন জিনিসটা বেশি হয়ে যাবে। যারা সহকারী কর্মচারী মানে যারা
কলিগ, তাদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো উঠবে। তবে কি যে গোপন জিনিস গোপনেই রাখতে হবে, কারণ অষ্টম ঘরে আবার গোপন যে জায়গায় কিন্তু আবার কেতু অবস্থান করছে, মঙ্গল চলে আসবে আবার। অতএব নিজের কথা বা নিজের কোনো গোপন জিনিস কোনো সময় শেয়ার করা যাবে না কিন্তু এই সময়, তাহলে কিন্তু আবার বিপদ হবে। এবং যে কাজটা ধরতে হবে সেই কাজটা আবার নিয়ম নিষ্ঠা মেনেই কিন্তু সম্পূর্ণ করতে হবে, না তো সিনিয়রের সাথে আবার সম্পর্কও খারাপ হবে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য জুন মাসটা হেভি মাস হতে যাচ্ছে, খুবই সুন্দর হতে যাচ্ছে। ব্যবসায় কোনো নতুন বিনিয়োগ হতে পারে, বা বিগত দিনে যেটা বিনিয়োগ করেছিল তার থেকে বিশেষ লাভ হতে পারে, কিংবা নতুন চুক্তি হতে পারে, নতুন একটা চুক্তি হতে পারে। পার্টনারশিপে যারা ব্যবসা করছেন তাদের জায়গাটা খুব ভালো হয়ে যাচ্ছে। মঙ্গল সপ্তম ঘর থেকে সরে আসছে, লাভের ঘরের অধিপতি কেতুর সাথে অবস্থান করছে অষ্টম ঘরে। আর কেতু যখন অষ্টম ঘরে অবস্থান করে, অষ্টম ঘরে কেতু কিন্তু যথেষ্ট ভালো ফল দেয়, যেটাকে বলা হয় যে গুপ্ত ধন। এক কথায় তো গুপ্ত ধন তো আর হয় না এখন যে যার কর্ম করে সেই জায়গাটা থেকে মানে ইনকামের রাস্তাটা আরও বেশি প্রশস্ত হয়ে যায়। যে গোপনে একটা কোনো ড্রিল হয়ে গেল, কোনো একটা মহাজনের সাথে ড্রিল হয়ে গেল, যে যেখানটাতে আমি 1 টাকা কামাই করতাম এই মহাজন আমাকে 10 টাকা কামাই দিবে, তার মাল এখন তার মাল সেল করতে হবে। তো এরকম কোনো একটা গোপন ডিল হয়ে গেল, যাতে একটা ভালো ইনকাম সোর্স উঠে আসলো। খুবই সুন্দর একটা ভালো মাস হতে যাচ্ছে। যারা ইন্টারভিউ আদি দিচ্ছেন সেই জায়গা থেকে একটা কোনো সুখবর আসতে পারে এই মকর রাশির, যে তাদের কাজকর্ম হয়ে গেল, এরকম একটা কিন্তু ভালো হচ্ছে। আবার যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছিল, বিগত দিনে যে একটা ভুল বোঝাবুঝি ছিল এই নিচ মঙ্গলের অবস্থানে, সেই জায়গাটাও কিন্তু নর্মাল হয়ে যাবে। অর্থাৎ সময় কিন্তু ধীরে ধীরে মকর রাশির পক্ষেই আসছে। আবার যারা বিদেশি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, ইম্পোর্ট এক্সপোর্ট হোক, সেই সমস্ত কাজেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। তবে এই মাসে বিশেষ সাবধান, যেটা হচ্ছে ব্যাটারিজনিত কোনো সমস্যা, পেটের অসুখ, তারপরে হার্টটার যেগুলো বললাম আর কি, এদিক থেকে সাবধান। যাদের পাইলসের মতন অসুখ বিসুখ রয়েছে, গুপ্ত অসুখ রয়েছে, এই দিক থেকে কিন্তু সাবধান, এগুলো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। আগুন থেকে সাবধান, এবং রাস্তাঘাট চলাফেরা করতে হবে সাবধানে, কারণ কেতু মঙ্গলের জুতি রয়েছে অষ্টম ঘরে, এটা কিন্তু একটা ইফেক্ট দিয়ে দিবে। কারণ কেতু মঙ্গল অষ্টম ঘরে অবস্থান করলে কিছু না কিছু ফ্র্যাকচার এগুলো বেশি হয়, রক্তক্ষরণ জিনিসটা উঠে আসে। অতএব যথেষ্ট সাবধান চলাফেরা, আর যেগুলো বললাম সেগুলো দিক থেকে যথেষ্ট সাবধানে থাকতে হবে। এই সময়কালে কোন উপাচার করবে এই জুন মাসে? হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। গুরুর সান্নিধ্যে থাকবেন। যারা গুরু দীক্ষা নিয়েছেন অবশ্যই গুরু মন্ত্র জপ করবেন। মন্দিরে পূজারীদের দান দক্ষিণা দিবেন, পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন, এবং মন্দিরে পূজারীকে পশমের আসন দান করবেন এবং রিকোয়েস্ট করবেন যে ওই আসনে বসেই যেন পূজা করে, তাহলে কেতুর যথেষ্ট ভালো প্রভাব, ভালো ফল দিবে। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতার সান্নিধ্যে থাকবেন, পিতার আশীর্বাদ নিয়ে যে কোনো কাজ করবেন, মাতার আশীর্বাদ নিয়ে কাজ করবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। তবে এটাও মনে রাখতে হবে এই মাসে কিন্তু শনি নিজের নক্ষত্রে অবস্থান করছে, অর্থাৎ আপনাকে মানে মকর রাশিকে নিয়ম, পরিশ্রম এবং ধৈর্য ধরেই কাজ করতে হবে, তাহলেই কিন্তু সফলতার উপরে যথেষ্ট উঠতে পারবে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। এরপরে আবার আসবো এই কেতু আর মঙ্গলের জুতি, আবার বুধের পরিবর্তন নিয়ে আলোচনা করব। তো যাই হোক, সবাই ভালো থাকেন, এরপরে আবার আসবো। নমস্কার, ধন্যবাদ।